আসসালামু আলাইকুম। আইডেস আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সকালবেলাতেই গর্জে উঠেছে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বিমান ঘাঁটিতে লক্ষ্য করে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ভয়ঙ্কর গাজা যুদ্ধ ইতিমধ্যে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্য, সবকিছু পরিচালনা অনুযায়ী চলছে। খার্কিভ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে শত শত ইউক্রেনীয় সেনা। এদিকে পাকিস্তানের হাতে অত্যাধুনিক রকেট, চরম বিপদে পড়েছে ভারত। সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এবার নেতানিয়াহুর দ্বন্দ্ব প্রকাশ। নিজেদের মধ্যে এই ফাটল থেকে পরাজিত হতে পারে ইসরায়েল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল বুধবার সন্ধ্যায় লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার অভ্যন্তরে উত্তর ইসরায়েলের লেয়ার গ্যালিলি অঞ্চলে ওই হামলাটি চালানো হয়। এর জবাবে উত্তর পূর্ব লেবাননের হিজবুল্লাহর একটি অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাল্টাপাল্টে এই হামলার তথ্য আজ বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বিমান ঘাঁটিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘাঁটি থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করার জন্য বিশালাকার একটি বেলুন পরিচালনা করা হয়, সেটি স্কাই ভিউ নামে পরিচিত। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বিমান ঘাঁটি লক্ষ্য করে বিস্ফোরক বহনকারী দুটি ড্রোন ছুড়েছিল হিজবুল্লাহ। এর মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই একটিকে ধ্বংস করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অপর ড্রোনটি বিমান ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম হয়েছে। গাজা যুদ্ধ এবারে পুরোপুরি বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। গাজা যুদ্ধ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে এবারে পুরোপুরি বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। গাজা যুদ্ধোত্তর পরিকল্পনার অভাব নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার এই বিভক্তি হয়ে এসেছে জনসম্মুখে। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট বলেছে, তিনি চান না ইসরায়েলি সেনাবাহিনী গাজার নিয়ন্ত্রণ নিক বা গাজার শাসনভার গ্রহণ করুক। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি পুনরায় উল্লেখ করতে চাই, আমি অবশ্যই গাজায় ইসরায়েলি সেনা শাসককে সমর্থন করব না। ইসরায়েলে অবশ্যই গাজায় বেসামরিক শাসন জারি করা উচিত হবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিরস্কার করে গ্যালান্ট বলেছেন, গত অক্টোবর থেকে চলমান সংঘাত শুরুর পর থেকেই আমি বিষয়টি অব্যাহতভাবে মন্ত্রিসভায় উপস্থাপন করে যাচ্ছে, কিন্তু কোনো প্রত্যুত্তর পাচ্ছি না। প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি একটি সিদ্ধান্ত নিন। অপরদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইঙ্গিত দিচ্ছেন যে গাজার নিরাপত্তাজনিত বিষয়গুলোতে উন্মুক্ত নিয়ন্ত্রণ রাখতে চায় ইসরায়েল। তিনি এর আগে বলেছিলেন, হামাসকে পুরোদমে পরাস্ত করা এছাড়া সংঘাতের অবসান কখনোই ঘটবে না। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে গাজার নিয়ন্ত্রণ নিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গ্যালান্টকে সমর্থন করেছে যুদ্ধকালীন মন্ত্রিসভার আরেকটি সদস্য বেনি গ্যান্টোজ। এবারে খার্কিভ ছেড়ে পালাচ্ছে শত শত ইউক্রেনীয় সেনা। রাশিয়া আগ্রহ দেখালে ইউক্রেন আলোচনায় বসতে পারে, এমনই মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রুশ বাহিনীর অব্যাহত চাপের মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর খার্কিভের সীমান্ত অঞ্চলের কয়েকটি গ্রাম থেকে ইউক্রেন তাদের সৈন্যকে প্রত্যাহার করে নিয়েছে। একজন সামরিক মুখপাত্র বলেন, সৈন্যরা প্রচণ্ড গোলাগুলির মধ্যে পড়েছিল এবং উত্তর পূর্ব অঞ্চলের দুটি এলাকায় আরও সুবিধাজনক অবস্থানে চলে গেছে। ২ বছরের যুদ্ধের পুরো সময়কালে ইউক্রেন সাধারণত পশ্চাৎ প্রসারণ বোঝাতেই এই ধরনের ভাষা ব্যবহার করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সমস্ত আসন্ন বিদেশি সফর বাতিল করেছেন, কারণ সৈন্যরা নতুন আন্তঃসীমান্ত অনুপ্রবেশের নিয়ন্ত্রণ লড়াই করেছে। বেশ কয়েকটি শহর ও গ্রাম হামলার কবলে পড়েছে। তার প্রেস সেক্রেটারি সের্গেই নারিকিভ বলেছেন যে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন যে আগামী দিনের জন্য নির্ধারিত সমস্ত আন্তর্জাতিক ইভেন্ট ইতিমধ্যে স্থগিত করা হবে এবং নতুন তারিখগুলি সমন্বয় করা হবে। মস্কো দাবি করেছে যে তার বাহিনী এখন এই অঞ্চলে আরও দুটি বসতি, লুকিয়ানস্কো এবং হাইব্রোক এবং দক্ষিণ জাপোরিজিয়া অঞ্চলের রোবোটাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। পাকিস্তানের হাতে অত্যাধুনিক রকেট, এবার আতঙ্কে পড়েছে ভারত। শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো ফাত্তা-2 নামে অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এমন পরীক্ষার পর অনেকটাই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে প্রতিবেশী ভারত সহ পাকিস্তানের অন্যান্য শত্রু দেশগুলো। ফাত্তা-2 নামের এই রকেটটি
400 কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম। দেশটির কর্মকর্তারা বলেছেন এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তিকে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যাবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, সফলভাবে ফাত্তার-2 গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। এই রকেট সিস্টেমের পাল্লা 400 কিলোমিটার। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটি এই রকেট সিস্টেম সেনাবাহিনীর সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করবে। দ্য ডন বলেছে, রকেটটিকে ভয়ঙ্কর করে তুলেছে একটি গাইডেড সিস্টেম। এর ফলে অস্ত্রটির ধ্বংসাত্মক ক্ষমতা এবং কার্যকারিতাও বৃদ্ধি পেয়েছে। গাইডেড প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমেও এড়াতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে হামাস আরও শক্তিশালী হয়ে উঠতে পারে মন্তব্য ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা হলে এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। রবিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েল অস্ত্র বিক্রির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কেবল হামাসকে শক্তিশালী করবে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর নিশ্চিত করেছে। দক্ষিণ গাজার রাফা শহরে হামলা চালালে ইসরায়েলকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দেয় যুক্তরাজ্য। হুমকি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে অনুসরণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ক্যামেরন বলেছেন, দুটি দেশের তুলনা কখনোই করা যায় না, কারণ যুক্তরাষ্ট্রের বিপরীতে ব্রিটেন ইসরায়েলকে খুব অল্প পরিমাণ অস্ত্র সরবরাহ করে থাকে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র কোনোদিনই ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী প্রধান দেশ ছিল না। ইসরায়েল যত অস্ত্র পায় তার মাত্র 1%-রও কম ইউকে সরবরাহ করে থাকে। কিভাবে বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই যুক্তরাজ্য রাফাতে বড় ধরনের আক্রমণের সমর্থন করে না বলেও উল্লেখ করেছেন ক্যামেরন। তিনি বলেন, আমাদের একটা লাইসেন্স ব্যবস্থা রয়েছে, কিন্তু যদি ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকির প্রমাণ পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে লাইসেন্সগুলি বন্ধ করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। গাজা যুদ্ধ এবারে পুরোপুরি বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। গাজা যুদ্ধ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে এবারে পুরোপুরি বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। গাজা যুদ্ধোত্তর পরিকল্পনার অভাব নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার এই বিভক্তি হয়ে এসেছে জনসম্মুখে। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট বলেছে, তিনি চান না ইসরায়েলি সেনাবাহিনী গাজার নিয়ন্ত্রণ নিক বা গাজার শাসনভার গ্রহণ করুক। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি পুনরায় উল্লেখ করতে চাই, আমি অবশ্যই গাজায় ইসরায়েলি সেনা শাসককে সমর্থন করব না। ইসরায়েলে অবশ্যই গাজায় বেসামরিক শাসন জারি করা উচিত হবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিরস্কার করে গ্যালান্ট বলেছেন, গত অক্টোবর থেকে চলমান সংঘাত শুরুর পর থেকেই আমি বিষয়টি অব্যাহতভাবে মন্ত্রিসভায় উপস্থাপন করে যাচ্ছে, কিন্তু কোনো প্রত্যুত্তর পাচ্ছি না। প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি একটি সিদ্ধান্ত নিন। অপরদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইঙ্গিত দিচ্ছেন যে গাজার নিরাপত্তাজনিত বিষয়গুলোতে উন্মুক্ত নিয়ন্ত্রণ রাখতে চায় ইসরায়েল। তিনি এর আগে বলেছিলেন, হামাসকে পুরোদমে পরাস্ত করা এছাড়া সংঘাতের অবসান কখনোই ঘটবে না। উল্লেখ্য, 2007 সাল থেকে গাজার নিয়ন্ত্রণ নিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গ্যালান্টকে সমর্থন করেছে যুদ্ধকালীন মন্ত্রিসভার আরেকটি সদস্য বেনি গ্যান্টোজ।